অবৈধ ইউনূস সরকার যাওয়ার আগে বাংলাদেশকে চিরদিনের জন্য আমেরিকার দাসে পরিণত করে রেখে গেছেন। ওদিকে ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ তারেক রহমানের সরকার ক্ষমতায় বসার ২ মাসের মাথায় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি চুক্তি করলেন। নামে অংশীদারিত্বের চুক্তি হলেও এই চুক্তিতে কি আছে সে সম্পর্কে জনগণকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে, যেমনটি রেখেছিলেন ইউনূস। অথচ একটি সংসদ নাকি কার্যকর রয়েছে এবং সেই সংসদে যুদ্ধাপরাধী জামায়াতের এমপিরা আবোল তাবোল কথা বলছেন, কিন্তু এইসব চুক্তি নিয়ে কোনো কথা শুনতে পায়নি জনগণ। অনেকদিন পরে আমরা ইউনূসের চুক্তি সম্পর্কে তারই প্রিয় দেবপ্রিয় ভট্টাচার্য গংদের কাছ থেকেই শুনতে পাচ্ছি যে এটা নাকি দাসত্বের চুক্তি। কে জানে, কিছুদিনের মধ্যেই হয়তো ইউরোপীয় ইউনিয়নের ওয়েবসাইট থেকে আমরা জানতে পারবো যে বাংলাদেশকে তারেক রহমান আরেক বেচা দিয়েছেন ইউরোপের কাছে। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে যখন আমি বাংলাদেশের সাম্প্রতিক এই উদ্বেগজনক ঘটনা প্রবাহের দিকে তাকাই, তখন আমার কাছে বিষয়টি অত্যন্ত পরিষ্কার হয়ে ওঠে। স্বাধীন, সার্বভৌম এবং বাংলাদেশের রাজনীতি এবং এর অখণ্ডতা নিয়ে কথা বলতে গেলে সবার আগে যে নামটি উচ্চারণ করতে হবে সেটি হলো বাংলাদেশ আওয়ামী লীগ। এর কারণ শুধু এই নয় যে আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরাতন বা স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী দল, বরং বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্মের পূর্ব থেকেই একমাত্র এই দলটি একটি নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক রাজনৈতিক নীতিতে চলে আসছে। জাতির পিতা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে দলটি আমাদের একটি স্বাধীন ভূখণ্ড এবং ১৯৭২ সালের সংবিধানের ৪ জাতীয় মূলনীতি উপহার দিয়েছিল, সেই দলটিকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার গভীর ষড়যন্ত্রের পরিণতি হলো আজকের এই অন্ধকার চুক্তিগুলো। ইতিহাস নির্মমভাবে সাক্ষ্য দিচ্ছে বাংলাদেশে বারবার অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা ক্ষমতায় এসেই প্রথম আঘাতটি হানে আওয়ামী লীগের ওপর। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে যেমন এই দলটিকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছিল, ঠিক তেমনি ২০২৪ সালের অবৈধ ইউনূস সরকার ক্ষমতা দখল করে অধ্যাদেশ জারির মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। আর সেই একই ধারাবাহিকতায় ইউনূস সরকারেরই বর্ধিত সংস্করণ তারেক রহমানের বর্তমানের সরকার সংসদে আইন পাশ করে সেই নিষেধাজ্ঞাকে পাকাপোক্ত করেছে। এর মূল লক্ষ্য অত্যন্ত সুদূরপ্রসারী। মুক্তিযুদ্ধের পক্ষের এই মূল শক্তিটিকে রাজনৈতিক মাঠ থেকে সম্পূর্ণ সরিয়ে দিয়ে দেশকে বিনা বাধায় বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া। গত সোমবার সেই ধারাবাহিকতারই একটি নতুন এবং ভয়ঙ্কর অধ্যায় রচিত হয়েছে। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অংশীদারিত্ব এবং সহযোগিতার চুক্তি বা পিএসএ স্বাক্ষর করেছে। অথচ সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আইনগতভাবে বাধ্যতামূলক এত বড় একটি চুক্তির বিষয়ে দেশের জাতীয় সংসদে কোনো আলোচনাই হয়নি। দেশের মানুষকে এই বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে। এই চুক্তিতে বাণিজ্য, বিনিয়োগ, সুশাসন, মানবাধিকার, প্রতিরক্ষা, ইন্টারনেট নিরাপত্তা, জলবায়ু, জ্বালানি থেকে শুরু করে মৎস্য, কৃষি প্রায় ৩৫টি স্পর্শকাতর খাত অন্তর্ভুক্ত হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া এই আলোচনা জুলাইয়ের গণ অভ্যুত্থানের বা তথাকথিত গণ অভ্যুত্থানের পর সাময়িকভাবে থমকে গেলেও অন্তর্বর্তী সরকারের সময় তা অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হয়। আপনাদের মনে থাকার কথা যে জার্মান অ্যাম্বাসেডর বলেছিলেন যে ইউরোপের সাথে চুক্তি না হলে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারকে বা ইউনূসের সরকারকে সমর্থন দেবে না। বুঝতেই পারছেন যে কি থেকে কি হয়েছে। ১ বছরের বেশি সময় ধরে ৫ দফা আলোচনার পর ৮৩টি ধারা সম্বলিত এই খসড়া চূড়ান্ত করা হয়েছে। কিন্তু যে সংসদে বসে জামায়াতের যুদ্ধাপরাধী নেতারা সারাদিন হইচই করেন, সেই সংসদে দেশের এত বড় একটি ভাগ্য নির্ধারণী চুক্তি নিয়ে টু শব্দটিও উচ্চারিত হচ্ছে না কেন বলুন তো? এই চুক্তিতে যে দেশের স্বার্থবিরোধী কিছু নেই তা নিশ্চিত করার কোনো উপায় জনগণের হাতে রাখা হয়নি। এই একই স্বেচ্ছাচারী চিত্র আমরা দেখেছিলাম অবৈধ ইউনূস সরকারের বিদায় বেলায়। নির্বাচনের মাত্র ৩ দিন আগে আমেরিকার সঙ্গে তারা যে বাণিজ্য চুক্তিটি করেছিল সেটি নিয়ে এখন খোদ ইউনূস সরকারের ঘনিষ্ঠ বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি হতভম্ব এবং স্তম্ভিত হওয়ার কথা বলছে। তারা প্রশ্ন তুলছে, একটি অনির্বাচিত সরকার কিভাবে এমন একটি দীর্ঘমেয়াদী চুক্তি করে যেতে পারে যার দায়ভার আগামী প্রজন্মকে দিতে হবে। অথচ সেই সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং বর্তমানে তারেক সরকারের
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান অত্যন্ত দম্ভের সাথে দাবি করেছিলেন যে চুক্তির আগে তারা বিএনপি এবং জামায়াতের প্রধানদের কাছ থেকে সম্মতি নিয়েছিলেন। এই বক্তব্য থেকে দিবালোকের মতো স্পষ্ট হয়ে যায় যে অবৈধ ক্ষমতা দখলকারী এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তিগুলো কিভাবে একজোট হয়ে দেশের স্বার্থ বিকিয়ে দিচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী দম্ভ করে বলেছেন যে এই চুক্তির মাধ্যমে আমেরিকার কাছ থেকে আগামী 15 বছরে $22 বিলিয়ন পণ্য এবং জ্বালানি কেনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বোয়িং এর উড়োজাহাজ কেনা হচ্ছে এবং গম এবং সয়াবিনের মতো পণ্য আমদানি বাড়ানো হচ্ছে। এর বিনিময়ে তৈরি পোশাক খাতে সামান্য কিছু শুল্ক ছাড়ের মূলা ঝুলিয়ে এই দীর্ঘমেয়াদী অর্থনৈতিক দাসত্বের শৃঙ্খল পরানো হয়েছে দেশের অর্থনীতিকে। তিনি ভিয়েতনাম বা কম্বোডিয়ার সঙ্গে তুলনা করে এই চুক্তির পক্ষে সাফাই গাইলেও এই সত্যটি আড়াল করতে চাইছেন যে একটি বৈধ এবং শক্তিশালী নির্বাচিত সরকার ছাড়া কোনো দেশ কখনো সমান্তরাল শর্তে বিদেশিদের সঙ্গে দর কষাকষি করতে পারে না। এখানে মূল সংকটটি শুধু বাণিজ্য বা অর্থনীতির নয়, বরং রাষ্ট্রের অস্তিত্ব এবং সার্বভৌমত্বের। একটি রাষ্ট্র যখন তার নিজস্ব রাজনৈতিক বৈধতার তীব্র সংকটে ভোগে, তখন সেই দুর্বল সরকার আন্তর্জাতিক পরিমণ্ডলে শক্তিশালী বলয়গুলোর হাতের পুতুলে পরিণত হয়। তারেক রহমানের এই সরকার, যার জন্ম একটি প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত প্রক্রিয়ার মাধ্যমে এবং যার রাজনৈতিক ভিত্তি অত্যন্ত নড়বড়ে, তারা এখন পশ্চিমা শক্তিগুলোর সব শর্ত বিনা বাক্যে মেনে নিচ্ছে, একের পর এক চুক্তি করছে। একদিকে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে অর্থনৈতিক নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়েছে, অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই পিসিএ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের অভ্যন্তরীণ নীতি নির্ধারণের অধিকারও পশ্চিমা জোটের কাছে দেওয়া হচ্ছে। এর সুদূর প্রসারী লক্ষ্য যে কেবল অর্থনীতিতে সীমাবদ্ধ নয়, তা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠির দিকে তাকালেই বোঝা যায়। তিনি তারেক রহমানকে লেখা চিঠিতে বাণিজ্য চুক্তির পাশাপাশি প্রতিরক্ষা চুক্তির বিষয়ে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন বা নির্দেশ দিয়েছিলেন। যদিও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন যে জিসোমিয়া বা আকসার মতো সামরিক চুক্তি নিয়ে এখনো আলোচনা হয়নি, কিন্তু তিনি একথাও স্বীকার করেছেন যে আগামী দিনে ইন্দো প্যাসিফিক কৌশল নিয়ে তাদের নতুন করে ভাবতে হবে। অর্থাৎ সাম্রাজ্যবাদী শক্তিগুলোর সামরিক এবং কৌশলগত বলয়ে বাংলাদেশকে প্রবেশ করানোর পটভূমি অত্যন্ত সুকৌশলে প্রস্তুত করা হয়েছে। একটি স্বাধীন ভূখণ্ড কখনো এমন দুর্বল এবং অবৈধ নেতৃত্ব দিয়ে নিজের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে পারে না। যখন দেশের স্থপতিকে অস্বীকার করা হয়, মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিমূল ৭১-এর ৪ মূলনীতিকে পদদলিত করা হয় এবং দেশের একমাত্র প্রকৃত গণতান্ত্রিক দল আওয়ামী লীগকে চক্রান্ত করে নিষিদ্ধ করে রাখা হয়, তখন সেই রাজনৈতিক শূন্যস্থানে এভাবেই বিদেশি আধিপত্যবাদ জেঁকে বসে। অবৈধ ইউনূস সরকার থেকে শুরু করে তারেক রহমানের সরকার, তারা সবাই একই রাজনৈতিক প্রবাহের অবিচ্ছেদ্য অংশ। তারা জনগণের কাছে বিন্দুমাত্র দায়বদ্ধ নয়, তাদের একমাত্র দায়বদ্ধতা সেই সব বিদেশি প্রভুদের কাছে যারা তাদেরকে এই অবৈধ ক্ষমতায় বসিয়েছে, টিকিয়ে রেখেছে এবং ভবিষ্যতের নিশ্চয়তা দিচ্ছে। একের পর এক এই অসম এবং অন্ধ চুক্তি সই করার মধ্য দিয়ে তারা আগামী দিনের নির্বাচিত এবং স্বাধীন সরকারগুলোর হাত পা চিরতরে বেঁধে ফেলছে। বাংলাদেশের রাষ্ট্রনীতি এখন এমন একটি অন্ধকার গহ্বরে প্রবেশ করছে, যেখানে জাতীয় স্বার্থ, জবাবদিহিতা এবং জনগণের অধিকার বলতে আর কিছুই অবশিষ্ট নেই। আজকে ইউরোপের সঙ্গে যে চুক্তিটি সই হলো, তা হয়তো খুব শিগগিরই আমাদের নতুন করে নির্মম বাস্তবতাটি মনে করিয়ে দেবে যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে শিকল পরিয়ে দেশটিকে কিভাবে সম্পূর্ণ বিনা বাধায় আন্তর্জাতিক বাজারে আরেকবার নিলামে তোলা হয়েছে। খুব বেশি দিন অপেক্ষা করতে হবে বলে মনে হয় না আমার। করুন অপেক্ষা। ভালো থাকবেন সবাই।